প্রথমেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পরে হামাসের ভবিষ্যৎ কি। তারপর জানিয়ে দিব সামনে ৬ বিপদ নেতানিয়াহুর, গাজায় যুদ্ধবিরতি। এখন জানিয়ে দিব রাফা শহরে ইসরায়েলের বিমান হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে জাতিসংঘ ভবনে হুতিদের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনি কোথা থেকে এবং দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। যুদ্ধবিরতির পরে হামাসের ভবিষ্যৎ কি? যুদ্ধবিরতি কার্যকরের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের টহল দেওয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর হামাসের এইভাবে গাজার নিরাপত্তায় মনোনিবেশ করা ছিল ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাং ও সহযোগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা যে তারাই এখনও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকাটি নিয়ন্ত্রণ করছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য ২০ পদক্ষেপের পরিকল্পনায় উল্লেখ আছে, গাজায় হামাসের কোনো সামরিক বা রাজনৈতিক ভূমিকা থাকবে না। মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও ২ বইয়ের লেখক আজ্জাম তামিমি মিডল ইস্ট আইকে বলেন, হামাস পরাজিত হয়নি। তিনি বলেন, শেষ পর্যন্ত ইসরায়েলকে হামাসের সঙ্গে একটি চুক্তি করতে হয়েছে, আর নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তামিমি আরও বলেন, তাহলে তারা কিভাবে আশা করতে পারে হামাস শেষ হয়ে যাবে, যেখানে হামাস পরাজিত হয়নি? নিরাপত্তা নিয়ন্ত্রণ। যুদ্ধবিরতির পর হামাস গাজার সেসব অঞ্চলে নিরাপত্তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি গ্যাং, ত্রাণ লুটপাটকারী ও ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। কয়েকদিনের মধ্যে হামাস বহু মানুষকে গ্রেপ্তার করেছে এবং কিছু মানুষ সংঘর্ষে নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলকে সহায়তার অভিযোগে ফিলিস্তিনি বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন, হামাসের এসব কার্যক্রম একাধিক উদ্দেশ্য পূরণ করেছে। এগুলো হল গাজার অর্থনীতি বিঘ্নিত করা, গ্যাংকে নিয়ন্ত্রণে আনা, অবৈধ অস্ত্রশস্ত্র অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং অস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ ফেরত পাওয়া। শেহাদার মতে, হামাসের দ্রুত নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা দেখিয়েছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তাদেরকে সরানো সহজ হবে না। আজ্জাম তামিমি বলেন, হামাসই একমাত্র শক্তি যাকে গাজার মানুষ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্বাস করে। অস্ত্র নিয়ে প্রশ্ন। হামাস বহুদিন ধরে বলছে তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের অস্ত্র হস্তান্তর করবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, কেউ আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না। হামাসের আরেক কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল বলেছেন, অস্ত্র হস্তান্তরের প্রকৃতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনি যে অস্ত্রত্যাগের কথা বলছেন তা কি বোঝায়? অস্ত্র কার কাছে হস্তান্তর করা হবে? এর আগে আরব দূতাকনিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন যে মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে আলোচনা করছে যাতে অস্ত্রগুলো আরব শান্তিরক্ষীদের হাতে হস্তান্তর করা যায়। রাজনৈতিক ভবিষ্যৎ। ফিলিস্তিনি এই গোষ্ঠী জানিয়েছে, শুধুমাত্র গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে তারা যুদ্ধ বন্ধ করবে। গাজার হামাসের নেতা স্পষ্টভাবে জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তারা আরও দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত। চলতি বছরের শুরুতে পরিচালিত সামনে ৬ বিপদ নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতি। গাজায় ইসরায়েলের হামলায় গত ২ বছরে বহু প্রাণহানি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। শেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। তবে যুদ্ধবিরতিতে বিপদ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। সমালোচকরা বলছেন, এ যুদ্ধকে নেতানিয়াহু নিজ রাজনৈতিক অবস্থান, এমনকি তার স্বাধীনতার বিভিন্ন মামলা থেকে মুক্তির চ্যালেঞ্জগুলো থেকে মনোযোগ সরানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব সমস্যার একটিও মুছে যায়নি। নেতানিয়াহু কি আরও একা হয়ে পড়বেন? বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যতটা নিঃসঙ্গ, অতীতে কখনো এতটা ছিল না। গত ২ বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষের ভয়াবহ দৃশ্য বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। স্বল্প মেয়াদে যদি না নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের স্থায়ীভাবে গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়,
তবে বিশ্বের গণমাধ্যমে এ হত্যাযজ্ঞের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে। এটি ইসরায়েলের একঘরে অবস্থানকে আরও দীর্ঘস্থায়ী করবে। দক্ষিণপন্থীরা কি নেতানিয়াহুর জোট সরকার ভেঙে দিতে পারেন? এটি সম্ভব। তবে নেতানিয়াহু এরই মধ্যে সেই ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধ চলাকালীন ও এর আগে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্কের সময়ও চরম দক্ষিণপন্থীদের ওপর নির্ভর করেছেন তিনি। সবচেয়ে দৃশ্যমানভাবে অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর দুজনই যুদ্ধবিরতির বিরোধিতা করলেও এখনও নেতানিয়াহুর জোটে আছেন। যদি আইসিজে ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেন, তবে অনেকেই সেজন্য সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করবেন। আইসিসি ও আইসিজে কি নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করতে পারেন? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নেতানিয়াহু এবং ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করতে পারেন। 2024 সালের নভেম্বরে আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্যদিকে আইসিজেও ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জাতিহত্যার মামলা শুনছেন। যদি আদালত ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেন, তবে অনেকেই সেজন্য সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করবেন। ট্রাম্প কি নেতানিয়াহুকে পরিত্যাগ করতে পারেন? এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক, সামরিক ও কূটনৈতিক ভরসা। ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল আর নেতানিয়াহু মারাত্মক বিপদে পড়বেন। যতই নেতানিয়াহু দাবি করুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেরও সীমা আছে। 2021 সালে ট্রাম্প নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি গত মে মাসে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানা যায়। এখন যদি নেতানিয়াহু সেই স্থিতাবস্থা নষ্ট করেন, ট্রাম্প যে ভালোভাবে নেবেন না তা বলাই যায়। 7ই অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে কি তদন্ত হবে? এ সম্ভাবনা এখন ক্রমেই বাড়ছে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় 1139 জন নিহত হন। জিম্মি করা হয় প্রায় 250 জনকে। এ ঘটনার তদন্তে দেখা গেছে, ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল। তারা এমন আক্রমণের কোনো পূর্বাভাসই ধরতে পারেনি। পৃথক তদন্তের পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান দুজনই পদত্যাগ করেন। রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ ও দক্ষিণ গাজার অন্যান্য এলাকায় হামলা চালাচ্ছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, হামাস সদস্যদের সঙ্গে গোলাগুলির আদান প্রদানের পর এই বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পরও গাজায় ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত অন্তত 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির পর গাজা সিটির জেইতুন এলাকায় গতকাল শনিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের 11 জন সদস্য নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই পরিবারের গাড়িটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত 67,967 ফিলিস্তিনি নিহত এবং 1,70,179 জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নতুন করে এই হামলাগুলোর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং পর্যবেক্ষকদের শঙ্কা, ইসরায়েলি অভিযান বন্ধ না হলে সংঘাত পুনরায় তীব্র রূপ নিতে পারে। ইয়েমেনে জাতিসংঘ ভবনে হুতিদের হামলা। ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। সংস্থার একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি জানান, জাতিসংঘের সমস্ত কর্মী নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির। জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলাম এএফপিকে বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহ নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে, যেখানে বর্তমানে জাতিসংঘের 15 জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী কম্পাউন্ডে থাকা সকল কর্মী নিরাপদ এবং সুরক্ষিত আছেন এবং তারা
তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। আলাম বলেন, এটি একটি চলমান ঘটনা এবং জাতিসংঘ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, বিদ্রোহীরা গত 31 অগাস্ট সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে 11 জনেরও বেশি কর্মীকে আটক করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ হুতি কর্মকর্তা এএফপিকে বলেন, আটক ওই কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। শনিবার জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের 53 জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসানের আহ্বান অব্যাহত রাখব। বৃহস্পতিবার বিদ্রোহী নেতা আবদেল মালেক আল হুথির এক টেলিভিশন ভাষণের জবাবে তিনি একথা বলেন, যেখানে তিনি দাবি করেন যে তার বাহিনী সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর সেলের একটি শাখা উৎখাত করেছে, যা বিশ্ব খাদ্য সরবরাহ এবং ইউনিসেফের মতো সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ছিল। দুজারিক এসব অভিযোগকে বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেন। শনিবারের এই হামলাটি এমন সময় চালানো হয়েছে যখন সাম্প্রতিক মাসে ইরান সমর্থিত গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা থেকে কয়েক ডজন জাতিসংঘ কর্মীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সেপ্টেম্বরের